দর্শক, এবার কঠিন বিপদে পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় তারা। গোপন তথ্য ফাঁস। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। অবশেষে রাজনৈতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব এবং প্রায় সফল হতে চলেছে। এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টারমাইন্ড ছাত্ররা তো দূরের কথা, উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না। বাংলাদেশের মানুষ অবশেষে বুঝতে পারছেন শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে মসনদে বসিয়ে ঠিক কত বড় ভুল করেছেন তারা। হাসিনা বিরোধী একাধিক কর্তা ব্যক্তির আওয়াজ প্রকাশ্যে মোহাম্মদ ইউনূস সরকারের তীব্র সমালোচনা করছেন। এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। হঠাৎ আচমকা একটা কাণ্ড ঘটিয়ে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে সাথে কিন্তু সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কুকর্ম ফাঁস হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। ডক্টর ইউনূসের সামনে কিন্তু ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা রাখছি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে ডক্টর ইউনূস কিন্তু মহা বিপদে পড়তে চলেছে। সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নতুন নিউজ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব এবং প্রায় সফল হতে চলেছে। এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টারমাইন্ড ছাত্ররা তো দূরের কথা, উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না। প্রধান উপদেষ্টা আছেন ওনার 3-0 তত্ত্ব নিয়ে, কিন্তু ওনারা যে শূন্য অবস্থান করছেন এবং ওনাদের হাতে যে কোনো ক্ষমতা নেই সেটা বোঝার ক্ষমতা ওনাদের নেই। আইন অ্যাডভাইজার এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনেই আওয়ামী লীগের প্ল্যান বি হয়ে খেলছে। এই যে আয়নাঘরের মতো একটা সারা পৃথিবী কাঁপানো ঘটনা, এখনও পর্যন্ত সেই আয়নাঘরের বিচারের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কিছুই দেখছি না, বা দৃশ্যমান আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আয়নাঘরের যে মাস্টারমাইন্ড 13 BMA লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আকবর, সে গতকালকে 1 অক্টোবর সারা বেলা সময় কাটিয়েছে ঢাকায় রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর সাথে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। অথচ এই লেফটেন্যান্ট জেনারেল আকবরের থাকার কথা, চাকরিচ্যুত হয়ে থাকার কথা জেলে। সে জেলে না থাকে সেনানিবাসের ভিতরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছে। তার চাকরি শেষ বা অবসরে যাওয়ার সময় এই অক্টোবর মাসের 30 তারিখে, কিন্তু চাকরি এবং LPR দুটোই শেষ, কিন্তু তার LPR অবৈধভাবে আরও 1 বছর বাড়ানো হয়েছে যেন সেনানিবাসের ভিতরে থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে। এই ইংলিশে কথা আছে আনলাকি 13। দেশের জন্য সত্যিই আনলাকি 13, বা তার ব্যক্তিগতভাবে আওয়ামী শাসনামলে এরা হয়েছে লাকি 13। 3 বাহিনী প্রধান এবং যে সেনাপ্রধান হতে চেয়েছিল একসময়, এহেন খারাপ কাজ নাই যে করে নাই। বাংলাদেশের মানুষ হত্যা থেকে আরম্ভ করে প্রাক্তন বিচারপতি সিনহাকে দেশ থেকে বিতাড়িত করা, আয়নাঘর প্রতিষ্ঠিত করা এবং তার মাধ্যমে অগণিত মানুষকে হত্যা করা এবং দুঃসহ জীবন তাদেরকে যাপন করতে বাধ্য করা। অথচ সে এখনও সেনানিবাসের ভিতরে বসে ষড়যন্ত্র করছে। আসিফ নজরুল, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়িয়ে বহু আইনজীবী বানিয়েছেন, কিন্তু নিজেই এখনও আইন প্রয়োগ করতে কী করে করতে হয় তা শিখলেন না, জানলেন না। এই যে গত 16টা বছর আইনের তোয়াক্কা না করে এই স্বৈরাচারী আওয়ামী লীগ তথা স্বৈরাচারী শেখ হাসিনা ও ভারত মিলে সারা বাংলাদেশের মানুষকে ভুগিয়েছে। লাখ লাখ মানুষকে সাফার করতে হয়েছে, বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বিনা কারণে বিনা অন্যায়ে তাদেরকে জেল জুলুম কাটতে হয়েছে। তার মাঝখানে মাহমুদুর রহমানও একজন লড়াকু বীর, যিনি অত্যাচারিত হয়েছেন বহু। অথচ উনি এতদিন পরে দেশে ফিরে যাওয়ার পরে আপনার উচিত ছিল সম্মানের সাথে ওনাকে চায়ের দাওয়াত দেওয়া আপনার অফিসে। তা না করে আপনি ওনাকে জেলে পাঠিয়ে আওয়ামী লীগের বি টিম হিসাবে খেলে যাচ্ছেন। আপনি প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। আপনি আইন বিভাগে পড়ি এত বছর, এত মিষ্টি মিষ্টি লিপ সার্ভিস দিয়ে আপনি বিভিন্ন টক শোতে এসে এত দেশপ্রেমের কথা বলে অবশেষে প্রমাণ করলেন আপনার এই তথাকথিত জ্ঞান 16 আনাই নিচে। আবার অন্যদিকে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
সেই আওয়ামী লীগের সুরে একই গান গাইতে শুরু করেছে, পাকিস্তানকে ৭১-এর জন্য ক্ষমা চাইতে হবে। ভারত যেই গান এতদিন গিয়েছে সেই গান সেও আবার কাজকর্ম বন্ধ করে দিয়ে এই বিদেশে এতগুলা দূতাবাসে মিশনে সমস্ত আওয়ামী এবং ভারতের বসানো লোক রেখে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার তাকে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়া বাকি সমস্ত জায়গায় সব ভারতের এবং হাসিনার বসানো লোক, আর সে আওয়ামী লীগের গান গাইছে। অথচ তার ইমরান খান স্বয়ং নিজে কিন্তু ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চেয়ে গেছেন। তার উচিত ছিল পাকিস্তানের সাথে এই সময়টা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সামরিক এবং বাংলাদেশ প্রতিরক্ষার চুক্তি করে নেওয়া, তাদের সাথে নিউক্লিয়ার যেই শক্তি আছে পাকিস্তানের, সেই আমব্রেলার ছায়াতলে বাংলাদেশকে নিয়ে আসা, যেন ভারত কখনো দুঃসাহস করলে বাংলাদেশ আক্রমণ করার, তাহলে পাকিস্তান যেন আমাদের পাশে দাঁড়ায়। একইভাবে চীনের সাথেও সেই ধরনের চুক্তি করার তাদের পদক্ষেপ নেওয়ার কথা। তা বাদ দিয়ে শুরু করেছে ১/১১ কুশীলব, এই তৌহিদ হোসেন শুরু করেছে আবার ভারতীয় দালালি। অথচ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতকে কিন্তু একবারও ক্ষমতায় চাইতে বলছে না। ৫৩ বছরের দাদাগিরি তো বাদই দিলাম, এবং আমাদের সকল আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তো বাদই দিলাম। এই যে ১৬ বছর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং ভারতের একটা পুতুল সরকারকে বসিয়ে রেখে সকল প্রকার অপকর্ম করেছে, বাংলাদেশে গণহত্যায় অংশগ্রহণ করেছে, তার জন্য কিন্তু ভারতকে ক্ষমা চাইতে বলছে না। এই যে এদের গোলাম চরিত্র, এই গোলাম চরিত্রের মানুষকে দিয়ে বাংলাদেশে কোনোদিন সংস্কার আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আশা করা যায় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এরা বুঝতে পারছে না যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশটা, আবার কোন দিকে যাচ্ছে। সব কিছুই হাসিনার বসানো এবং ভারতের বসানো সব কিছুই রয়ে গেছে প্রতিটা জায়গায়, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনে, পুলিশে, সব জায়গায়। যারা পুলিশে বেশিরভাগই যারা হত্যায় জড়িত ছিল, গণহত্যায়, তারাও রয়ে গেছে। ভারত প্রশিক্ষণ দিচ্ছে পুতুলকে। হাসিনা তাকে ব্যবহার করা শেষ হয়ে গেছে, হাসিনার এক্সপায়ারি ডেট শেষ। এখন পুতুলকে তৈরি করা হচ্ছে বাংলাদেশে আবার পাঠানোর জন্য। এই কিছুদিন পরে যা আছে কোনো প্রকার সংস্কার হবে না, করতে দিবে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসরা বুঝতে পারছেন না। কোনো সংস্কার করতে দিবে না, যা ছিল তেমনই থাকবে সব কিছু, কোনো কিছুর বিচারও হবে না। এই যে আপনারা তো দেখেছেন, এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন, এটি সঙ্গত কারণেই ভারতের পক্ষে তার প্রতি নির্ভর করার বা তাকে প্রমোট করার ক্ষেত্রে যাকে বলে ভারত আরো উদ্বুদ্ধ করবে। কারণ তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাউমাউ করে কান্নাকাটি করেননি, তিনি অনুশোচনা বোধ করেননি। এখনো পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন, বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলোমেলো কথা বলেছেন। অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেক্টিভিটি রয়েছে ইংল্যান্ডে, ব্যবসায়িক মহলে, তারপরে শেষে রাজনৈতিক মহলে, শেখ রেহানা এবং তার সন্তানদের, এর বাইরে ফিনল্যান্ডেও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে। আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই সম্ভ্রান্ত পরিবারে, এবং তিনি সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। তো যাই হোক, এই ইউরোপে যে তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন, একটা সিঙ্গেল যারা আমেরিকাতে থাকেন, দেখেন তো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, হতাশা আছে কিনা। বরং তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, আবার ফিরে আসবে, আবার তারা ক্ষমতা পাবে, আবার রাজনীতি করবে, এই ধরনের একটা উচ্চাভিলাষ তাদের মধ্যে কাজ করছে। এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি, সেই লবিটা মানে এখনো পর্যন্ত তারা চালু রেখেছে। ২ নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেনি। আপনাদের বুঝতে হবে যে মিস্টার পিটার দিহাস বলেন, মিস্টার ডোনাল্ড লু বলেন, জো বাইডেন বলেন, তারা শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস চেয়েছিল যে চীনকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক। এই এতটুকুই শুধু তারা চেয়েছিল, এর বাইরে কিছু চায়নি। বরং শেখ হাসিনাকে সে 2014, 18, 24 এই ক্ষমতায় রাখার জন্য আমেরিকা যে কৌশল করেছে দিল্লির যাকে বলা হয় গ্রিন সিগন্যালে, বা দিল্লিকে খুশি করার জন্য, তার দ্বারা মূলত বিএনপির যারা লোকজন আছে, জামাতের যারা লোকজন আছে, তারা শুধু বারবার প্রতারিত হয়েছে। কিন্তু লাইন অফ যাকে বলা হয় ডিপ্লোম্যাসি, সেই লাইন অফ ডিপ্লোম্যাসিতে আমেরিকা কখনোই বিএনপি বা জামাতে গ্রিন সিগন্যাল দেয়নি। তারা যে কৌশলগুলো করেছে, সেই কৌশলে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখার জন্য মূলত একটা সেফ এক্সিট দিয়েছে। তো যাই হোক, সেই অবস্থাতে যে শেখ হাসিনার পলায়নটি এবং গণ অভ্যুত্থানটি, এটি একেবারে অলৌকিক, অপ্রত্যাশিত
এবং এই সময়টাতে এটি হবে, এটা আমাদের স্বপ্ন ছিল, কিন্তু এটা যে বাস্তব হবে এরকম বাস্তববাদী রাজনীতিবিদ আমাদের মধ্যে কেউ ছিল না, কিন্তু ঘটনা ঘটে। সহজে যদি বোঝাই, ধরেন আমরা যখন আমাদের জাতীয় ক্রিকেট খেলা দেখি অথবা ফুটবল খেলা দেখি প্রিয় দলের, তো মাঠের মধ্যে যখন মেসি দৌড়ায় তখন আমরা চা দোকানে বসে আমাদের মধ্যে একটা ফিলিংস আসে, আরে ব্যাটা এদিক দিয়ে ডাইনে না দিয়ে বামে দিতি, তামিমে কেমনে মারলো, এটা ব্যাটটারে কাইট করে মারলে তো হয়ে যেত, এই ক্যাচটা বলে ধরতে পারে না, এটা কোনো কথা, তার বল বলে ফিরতে পারে না, বুমরা প্রতিবন্ধী, এরকম নানান বক্তব্য আমরা অন স্ক্রিনে ঘরে বসে পপকর্ন খাইতে খাইতে অথবা চিকেন ফ্রাই খাইতে খাইতে যখন দিচ্ছি, যারা মাঠে বসে খেলছেন তারা বোঝেন যে ভাই মানসিক চাপটা কতটুকু। তো এটার মাধ্যমে আসলে বোঝানো যেটা ট্রাই করলাম যে বলা সোজা, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন। গেল কয়েক মাস আগেও, 2 মাস আগেও সরকার নিয়ে খুব বেশি সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন এই চেয়ারে বসে আছেন, লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম, পাশাপাশি এই নাহিদ ইসলাম, পাশাপাশি আসিফ মাহমুদ বা ডক্টর ইউনুস। এখন দেখেন পুলিশের গুলিতে যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টার্নিং পয়েন্ট থেকে চলে আসছে আজকের এই দিনে আবু সাইদকে হত্যা করা, সেটা ছিল আওয়ামী লীগ সরকারের পুলিশ। তো আমাদের ডক্টর ইউনুস সরকারের পুলিশের গুলিতে প্রথম নিহত হয়েছে আমাদের একজন পোশাক শ্রমিক। তবে ঢাকার আশুলিয়ায় কাউসার হোসাইন খান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহত এবং 4 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ নিয়ে ডক্টর ইউনুস সরকারের যারা সমালোচক আছেন তারা কিন্তু খুবই সরব হয়েছেন, পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যারা ফ্যান ফলোয়ার আছেন তারাও কিন্তু সরব হয়েছেন। কারণ এই ঘটনার পর আসিফ মাহমুদ, যে একজন আন্দোলনের নেতা থেকে আজকের দিনের প্রধান উপদেষ্টার একজন সহকারী উপদেষ্টা হিসেবে কাজ করছেন, আসিফ মাহমুদ বলছে যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাইছে। তো পুলিশ তো সবসময় বাধ্য হয়ে গুলি চালায়, সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে আওয়ামী লীগ সরকারও বলতো। আবার আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পুলিশ আসলে বাধ্য হয়ে গুলি চালাচ্ছে। কেন? কারণ হচ্ছে শ্রমিকদের ভেতর থেকে প্রথম গুলিটা চলে, আর এক গুজবের মাধ্যমেই এখানে একটা বড় ধরনের রায়ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের মধ্যে থেকে যখন পুলিশের উপর একটা গুলি চলে, সেই গুলিকে কেন্দ্র করে সেখানে পুলিশ নিরাপত্তার খাতিরে পাল্টা গুলি চালিয়েছে, আর সেই গুলিতেই এই কাউসার যিনি আছেন তিনি মারা গেছেন। যদিও তার জন্য সরকারের পক্ষ থেকে 13 লক্ষ টাকা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন এই যে বক্তব্যগুলো, এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইল। কেন ধাক্কাটা শুরু হইল? কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়ে বসছে। হয়তো আমরা আজকের দিনে বিএনপিকেও দেখবো কড়া বিবৃতি দিয়ে আসতে, কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন। এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন, সাথে আওয়ামী লীগও যোগেছে, সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন, যারা 4 দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন, খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দে। তো আজকে মানে এই পুলিশ নিয়ে এখন কি করবে? এখন দেখেন বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটে সবগুলো থেকে পুলিশ ইচ্ছাকৃত গুলি করে না, এটা কিন্তু সবসময় না। কিছু আছে উপর মহলের অর্ডার থাকে, বাট কিছু আছে অন সিচুয়েশনে কইরা ফেটে। এখন এই যে কোরা ফেলছে, এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে, যে কাজটা 3 দিন আগে আওয়ামী লীগ সরকার করতো। এখন আমি কম্প্যারিজনে যেতে চাচ্ছি না, আমি যেটা বুঝতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় একটা জাতি খুব নিরাপদে ছিল, বাট তারা তখন বোঝে নাই। এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল। এটা কোন জাতি জানেন? মাজার ভক্ত যারা। যেমন আপনি দেখেন যে গত পরশুদিন দেখলাম সাভারে একটা মাজারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে ভাঙচুর করছে। এরকম একটা ঘটনা, হাজার হাজার ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন জায়গায়, ছোট বড় বিভিন্ন ইস্যুতে। তো এই যে মাজারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন, কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না, আওয়ামী লীগ সরকার থাকতে তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না। এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে, এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন, রাষ্ট্র যন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে। খাগড়াছড়িতে এই মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিস্থিতি। গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, গান গাইতে গাইতে মেরে ফেলা হচ্ছে। এখন এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপের যাবে। আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে খুবই পরিকল্পিতভাবে, আমরাও বুঝতেছি কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই, যারা সরকারে বসেছেন তাদেরকে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের। আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে। এটার পেছনে অবশ্যই ভারতের হাত আছে আমার নিজেরও মনে হয়, কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে। তো এখন কে হাত আছে, কারা জড়িত, শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। তো এখানে সকল কিছু মিলিয়ে যারা এই সরকারের সমালোচক আছেন, 3 দিন আগেও যারা ভক্ত ছিলেন, আমি নিজেও পজিটিভ কথা বলছি, এখন আমি পজিটিভ আমি আশা করি এই ক্রান্তিকালটা কেটে যাবে, কিন্তু কবে? যত দীর্ঘমেয়াদী হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কারণ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বড় বড় পিনাকি দাদা, তারপরে ধরেন কি বলা যে সাংবাদিক ইলিয়াস বা ডক্টর কনক সরোয়ার, আরও যারা আছেন বা রাজনৈতিক দলগুলোর নেতারা, তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন। আবার মাহমুদুর রহমান তিনি দেশে আসার পর তিনি যে গ্রেপ্তার হয়েছেন এটা কিন্তু কেউ মানে নিতে পারে নাই। আবার যে আইনের দোহাই দেওয়া হয়েছে, প্রশ্ন উঠছে যে যে আইন দেখাচ্ছেন সেটা তো আপনারাই অবৈধ, আপনাদের তো আগে এখানে সাজা হয়ে যাবে, কারণ এইভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ নেই।
তাহলে আইন কি দুই রকম? মানে এখানে নানান ইস্যু এখন আসছে। তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের সাথে শক্তভাবে একটা বৈঠক করা দরকার। পাশাপাশি যদি লোকবল সেখানে সংকট থাকে, নতুন করে সেখানে লোকবল কানেক্ট করা দরকার। যদি পুলিশে সদস্য সংখ্যার ঘাটতি থাকে, পুলিশ নিয়োগ দেওয়া দরকার, অলরেডি দিচ্ছে। মানে যতটুকু শক্ত হওয়া দরকার হইতে হবে, কারণ জাতি হিসেবে তো অবাধ স্বাধীনতা দিয়ে দিলে কি হবে জানেন? যে না, পুলিশ এতটা ভয় পেলে চলবে না, দরকার লাগলে ক্ষেত্র বিশেষে প্রাণনাশী গুলি না, হাঁটুর নিচে 2-1টা শুট করে দিতে হবে, কারণ লাগবে তো। পুলিশের গায়ে হাত তুলতে আসলে ইলিগেল ইস্যুতে সেখানে শুট করা ফালাই দিতে হবে, মারা যাবে না, ধরেন লিগেল লেভেলে একটা রাবার বুলেট ঠুকে দিতে হবে। নয়তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন না, কারণ আইন শৃঙ্খলাটা ব্যালেন্স করে যারা, তাদেরকে যদি মানুষ পাত্তা না দেয় অথবা তাদের গায়ে হাত দিতে আসে, বেটা আমার চিনো সেই সে, আমি অমুক সময়, এগুলো বললে হবে না। তো ডক্টর ইউনূস সাহেবের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, আমি বিশ্বাস করি যে খুবই গুরুত্বপূর্ণভাবে বৈঠক করুন, প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে করুন অথবা ইন্টারনালি করুন, সেনাবাহিনীর সাথে করুন, কার সাথে করবেন করেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা দরকার। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, মন যাচ্ছে তাই করতেছে, একজনের দোকান ভাঙিয়ে ফেলতেছি, একজনের বাসার ভিতরে অমুক নেতা আছে মনে করা, তো অমুক নেতারা ধরার দায়িত্ব কি আপনারা দিছে নাকি? এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আছে। গতকালকে দেখলাম বসুন্ধরার সি ব্লকে একটা অফিসে গিয়ে ভাঙচুর, এরা কারা? মানে এদেরকে এই রাইটটা কারা দিছে? রাষ্ট্রের মধ্যে এই গ্রুপটা কিভাবে তৈরি হয়ে গেল যে মন চাইলো আমি আপনার বাড়িতে ঢুকে ভেঙে ফেলবো সবকিছু, 50 জন মানুষ নিয়ে, আপনি আওয়ামী লীগ করতেন বা আপনি বিএনপি করতেন, এরকম একটা ইস্যু ধইরা? তো এটাও তো সঠিক না। আপনি এই জিনিসটাকে ফাংশন করতে দেওয়ার সুযোগ নেই, তো ঘটছে, বন্ধ হচ্ছে না, লাইভ আসতেছে সোশ্যাল মিডিয়াতে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এগুলা একটু স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার। আমরাও চাই ডক্টর ইউনূসের সরকার একটু সময় ক্ষমতায় থাকুক, বাংলাদেশকে একটা নতুন জায়গায় পৌঁছাক, যেখান থেকে এই হানাহানি, হিংসা, ক্ষমতা থেকে হারাইলে একদল আরেক দলরে মামলা দিবে, পিটিয়ে মেরা ফেলবে, এরকম ভাঙচুর করে, এগুলো আমরা চাই না। ক্লান্ত ভাই, বাংলাদেশ নতুন কিছু দেখতে চায়। তো সেই জায়গাটাতে যে সংস্কার দরকার করেন, তবে as soon as possible এগুলোকে কন্ট্রোলে নেওয়া উচিত। ভালো থাকবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।